হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা আলোচনা করছি আজকে সাইকোলজি। এবং সাইকোলজি এটা পার্ট 8, অর্থাৎ এর আগে 7টা পার্ট হয়ে গেছে এবং সেগুলো সবই গুরুত্বপূর্ণ। যারা এখনো অবধি দেখোনি, আমি আশা রাখছি তারা সেই বিষয়গুলো দেখে নেবে। এবং ওটা দেখলে না একটা একটা ধারা বা একটা একটা ক্রমানুযায়ী তো হচ্ছে, সেই ফ্লো চার্টটা তোমরা বুঝতে পারবে যে কোনটি কার পরে আসলো, সেই ফ্লোটা বুঝতে পারবে। তো দেখো, সাইকোলজি পার্ট 8, আর তোমরা রয়েছে ইওর ফিলোসফিতে, যেটা একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে এটাই একমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে পুরোটাই নিখরচায় পড়ানো হচ্ছে। এটা কোনো পেইড প্রমোশন নয়, এর দ্বারা কোনো স্টুডেন্ট টানার ব্যাপারও নেই এর মধ্যে। তো এটাই একমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম ওয়েস্ট বেঙ্গলে, আর আমি প্রেজেন্ট করছি। তো তোমাদের যতটুকু তথ্য দেওয়া হচ্ছে, আমি আশা রাখছি, আমি সেই ডে 1 থেকে বলে যাচ্ছি যে তোমরা তোমাদের খাতায় লেখা অভ্যাস করো এবং টেক্সট বই পড়ো। যা গ্র্যাজুয়েশনে তোমাদের টেক্সট বই ছিল, সেই টেক্সট বইগুলো পড়ো। তাতেই সমস্ত সম্ভব। আর কোশ্চেনের যে সকল বই বাজারে অ্যাভেলেবেল আছে তাতে তো ভুলে ভরাই আছে। তো আমি বরাবরই সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছি আর কি। তোমরাও করো। আর তোমরা যারা বলছো, আমি তোমাদেরকেও বলছি যে প্লিজ ওগুলোকে অ্যাভয়েড করে দাও। কারণ ওই বইগুলো ভুলে ভরা। আর এমনও দেখা গেছে যে কি আর বলবো, যে যিনি লিখেছেন আহ, সেই ক্ষেত্রে একটু ডাউট আছে। এর থেকে খুব একটা বলা উচিত হবে না, কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। তোমরা একটু বিচার করে নিও, প্রত্যেকটি বই পড়বার আগে বিচার করে নিও। আমি বলবো যে পুরোনো বইগুলো পড়তে, যেগুলো টেক্সট বই। এবং তোমরা খেয়াল করে দেখবে তোমরা যে সকল অধ্যাপক অধ্যাপিকাদের কাছে পড়েছো বা যে সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়েছো, আহ, তারাও নিঃসন্দেহে এটাই বলতেন যে টেক্সট বইয়ের বিকল্প হয় না। কখনোই টেক্সট বইয়ের বিকল্প কিছুই হয় না। কোনো সহায়িকা, কোনো কোনো জাতীয় কিচ্ছু হয় না, কেবলমাত্র টেক্সট বইই বেস্ট। এটা আমিও ছোটবেলায় শিখেছি। আমি আশা রাখি তোমরা যেখান থেকে পড়াশোনা করেছো ছোটবেলা থেকে, যে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছো, সেখানকার রেসপেক্টেড টিচার্সরাও কিন্তু এই কথাই বলেছেন। তো চলো আজকের বিষয়ে তাহলে শুরু করা যাক। আজকে যে প্রথম পার্ট, সেটা হচ্ছে গতদিনের রেশটাকে ধরে রেখে পার্ট 2। এটা মানে 2 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বা কন্ডিশন রেসপন্স থিওরি। আমি একটা কথা বলি, এটি না সর্বপ্রথম তৈরি হয়েছিল যেখানে প্রাণীদের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। আমি কোনো একটা জায়গায় পড়েছিলাম, এখন মনে পড়ছে না, সম্ভবত পরেশনাথ বাবুর বইটাতে পড়েছিলাম। এটি সর্বপ্রথম একটি একটা 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 মতবাদ, যেখানে দেখা যায় যে হচ্ছে প্রাণীদের ওপর কিন্তু এখানে প্রথম পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এর আগে কিন্তু সেরকম প্রাণীদের ওপর পরীক্ষা নিরীক্ষা বোধ হয় পাওয়া যায়নি। তার পরবর্তীকালে কিন্তু অনেক পাওয়া যায়। আইভান প্যাভলভ হলেন এই মতের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। কোন মত? না সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। সবার প্রথম এই এই পদ্ধতি প্রস্তুত করা হয়েছিল, যেটা একটু আগে বললাম। তিনি একটি ক্ষুধার্ত কুকুরকে ঘণ্টাধ্বনি শোনানোর পরে খাবার দিতেন। পরে একদিন তিনি ঘণ্টাধ্বনি শোনালেন কিন্তু খাবার দিলেন না। এর ফলে কুকুরটির মুখ থেকে লালা নিঃসরণ হলো। এটিকে সাপেক্ষ প্রতিবর্ত বলে। প্যাভলভ, বেকটেরেভ, ল্যাসলি, ওয়াটসন, মাতিয়ার হলেন এই মতের সমর্থক। আর এই ক্রাসনোগোরস্কি নামক একজন ব্যক্তি ছিলেন যিনি প্যাভলভের শিষ্য, ঠিক আছে, বা তার ছাত্র। তিনি সর্বপ্রথম কিন্তু শিশুদের ওপর এইটা অ্যাপ্লাই করেছিলেন, যে তাদেরও কি লালা নিঃসরণ হয় খাবার আগে, এরকম একটা, নাকি কেবলমাত্র কুকুরদের ক্ষেত্রেই হয়, পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিমাণে সঠিক, এটা কিন্তু তিনি প্রথম দেখাশোনা করেন। একটা ছবি আমি গুগল থেকে নিয়েছি, আহ, তো আশা রাখছি কারো অসুবিধা হবে না। দেখো, এই কুকুরটিকে রাখা হয়েছে, এটা কুকুরের খাবার রাখবার জায়গা বলা হচ্ছে, এখানে কোনো মাংস জাতীয় কিছু দেবে। সর্বপ্রথম একটা ঘন্টা ধ্বনি বাজানো হবে, তারপরে গিয়ে তাকে খাবার দেওয়া হবে। এইরকম প্রক্রিয়া বেশ কিছুদিন ধরে চলার পরে দেখা যাচ্ছে যে তার মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে, এবং একটা সময় যখন তাকে ঘন্টাধ্বনি দেওয়া হলো না, তখনও কিন্তু দেখা যায় তার মুখ থেকে লালা নিঃসরণ, সরি, যখন ঘন্টাধ্বনি দেওয়া দেওয়া হলো কিন্তু খাবার দেওয়া হলো না, তখন দেখা যাচ্ছে তার মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে। মানে সে কিন্তু ঘন্টার ধ্বনি মানেই খাবার, এরকম একটা কিন্তু আহ মানে কি বলা যায়, এরকম একটা অভ্যাসের দাস হয়ে পড়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার।
নেক্সট হচ্ছে পরিজ্ঞানবাদ বা গেস্টাল্ট মতবাদ বা ইনসাইট লার্নিং। এটা কোথাও না কোথাও মনে হচ্ছে না যে অন্তর্বর্তী বর্তী একটা বিষয়। ঠিক আছে, তো দেখো পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ হচ্ছে পরিজ্ঞান, বা এই পরিজ্ঞান যাকে বলা হচ্ছে। কোহল আর ওয়াইদাইমার, ঠিক আছে, এরা প্রমুখ এর মতের সমর্থক। সুলতান নামক একজন ক্ষুধার্ত শিম্পাঞ্জিকে একটা খাঁচায় রাখা হয়েছিল। খাঁচার বাইরে তার খাবার রাখা হয়েছিল। খাঁচার ভেতরে কিছু লাঠি রাখা হলো, যেগুলো জুড়লে একটা বড় লাঠি হবে। শিম্পাঞ্জি প্রথমে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে সব লাঠিগুলো জুড়ে একটা বড় লাঠি বানালো। তারপর সেই লাঠি দিয়ে খাবারটিকে টেনে খেলো। এভাবে সে প্রতিদিন নিজের খাবার খেতে থাকলো। প্রথম দিনকে একটু দেরি হয়েছিল, তারপরে কিন্তু সে শিখে গেছিল আর কি, বুঝলে তো? তো এটা হচ্ছে সেই গেস্টাল্টবাদীরা একেই সমগ্রতা বা পরিজ্ঞান বা ইনসাইড লার্নিং বলছে। একটা ছবি দেখানোর চেষ্টা করছি, এটাও গুগল থেকে নেওয়া। খুব লম্পঝম্প করছে এই কলা, মানে শিম্পাঞ্জি সে কলাটিকে খাবে বলে, খেতে তো পারছে না। আবারও চেষ্টা করছে কোনো কিছু ভাবে যদি করা যায়, কিন্তু একটা লাঠি যে পড়ে আছে সেই লাঠি দিয়ে এবার সে, এখানে হয়তো দেখাও নেই, যাই হোক একটু টুকরো টুকরো লাঠি বেশ কিছু থাকবে, সেগুলোকে একে অপরের সাথে জুড়ে মানে সমগ্র করে তারপর সেটা খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু সে খাবারটিকে পেতে থাকলো। এইভাবে কিন্তু যখনই তাকে রাখা হয়েছে তখনই কিন্তু সে আর কিন্তু এইরকম লম্বঝম্ব করছে না, সে কিন্তু ডিরেক্ট এবারে লাঠিটাকে সোজা করে বানিয়ে সেই লাঠি দিয়ে কিন্তু সে খাবার পাড়া স্টার্ট করে দিচ্ছে, কারণ সে জানে বা জেনে গেছে কিভাবে সে মানে কিভাবে তাকে খাবারটি পেতে হয় বা খাবারের নাগাল তাকে পেতে হবে, এটা কিন্তু সে জেনে গেছে। নেক্সট হচ্ছে স্কিনারের সাপেক্ষ আচরণমূলক মতবাদ বা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং লার্নিং। এখানে বলা হচ্ছে মনোবিদ স্কিনার একটা পাজল বক্স বা স্কিনার বক্স বানিয়ে তাতে ক্ষুধার্ত ইঁদুর রেখে দিয়েছিল। ঠিক আছে, আর খাঁচার একটা অংশে তার খাবার রেখে দিয়েছিল। তবে এক্ষেত্রে একটা লিভারে পা দিলেই ইঁদুরটি তার খাবার পাবে, এরকম একটা অবস্থা, বুঝলি তো? এই যে ইঁদুরটি প্রথমে ভুল করে সেই লিভারটিতে পা দেয় এবং তারপরে খাবারটা পেয়ে যায়। পরবর্তী সময় ইঁদুরটি খাঁচায় রাখার সময় কিন্তু কমতে থাকে, মানে যত যত দিন এগোয় তত কিন্তু তার এই খাঁচায় রাখা মাত্র সে লিভারটিতে চাপ দেয় এবং সে তার খাবারটি পেয়ে যায়। কিন্তু সে পায়রার ওপরে কিন্তু করেছিলেন স্কিনার, কিন্তু পায়রার ওপর কিন্তু তিনি অসফল হয়েছিলেন। কিন্তু ইঁদুরের ওপর কিন্তু তিনি সফল হয়েছিলেন। শোনা যায় তিনি 50 বছরের বেশি ধরে কিন্তু এই 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 পরীক্ষা করবার চেষ্টা করেছিলেন এবং 50 বছর পরে কিন্তু তিনি সফল হয়েছিলেন। মানে আমি স্কিনার কথা বলছি আর কি। এই হচ্ছে সেই একটা স্কিনার। আমি কিন্তু এই ছবিটিও কিন্তু গুগল থেকে নিয়েছি, এই মানে ছবি নেওয়ার ক্রেডিটটা আমি গুগলকেই দিচ্ছি আর কি, আমার নিজের তৈরি নয়। আচ্ছা, তো এই যে খাবারটি রয়েছে, সেই খাবার যদি পেতে হয় তাহলে তাকে এই লিভারে চাপ দিতে হবে। চাপ দিলে সে কিন্তু খাবার পাবে। একটা ছবি জাস্ট দেখানোর চেষ্টা করলাম আর কি। তোমাদেরকে এবার আমি বলে রাখি, যেটা গতদিনকে বলছিলাম, তোমরা প্রত্যেকটা মনোবিজ্ঞানীর নাম লেখো খাতার মধ্যে, সমান সমান চিহ্ন দাও, দিয়ে তার পাশে কোন মনোবিজ্ঞানী কোন প্রাণীটিকে নিয়ে পরীক্ষা করেছেন সেটা তার পাশে লিখে রাখো। আমি রিপিট করছি, যেমন ধরো এখানে লিখলে স্কিনার ইজুকাল টু কি হচ্ছে না ইঁদুর, থর্নডাইক ইজুকাল টু বিড়াল। ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি লিখে রাখো। প্যাভলভ ইজুকাল টু কুকুর। তারপরে হচ্ছে গেস্টাল্ট মতবাদী যেমন হচ্ছে ওয়াইদারমার কোহলার ইজুকাল টু হচ্ছে সুলতান নামক শিম্পাঞ্জি। এইভাবে কিন্তু একটা দিয়ে রাখো, মানে এটা একটা ছক থাকলো তোমার মাথার মধ্যে। জিনিসটা তো জানো বোঝো, কিন্তু ছকটা মাথায় থাকলে খুব সহজেই পরীক্ষার সময় পারবে। আশা রাখি আজকের এই পার্টটিও তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং আহ, তোমার যারা বন্ধু বান্ধব আছে আহ, তাদেরকে ওটা শেয়ার করে দাও, কেমন? ধন্যবাদ এতটুকু দেখবার জন্য। আর আমি আশা রাখছি আবারও খুব শীঘ্রই তোমাদেরকে আরো নতুন কিছু আমি একটা প্রেজেন্ট করব। আহ, আর প্রতিদিন সকাল 9টায় কিন্তু ইউটিউবে চ্যানেলে কিন্তু একটু চোখ রেখো, কারণ ওখানেই প্রিমিয়ারটা হয়। ধন্যবাদ এতটুকু দেখবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই।